সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি ইরোড কলেজের পদার্থবিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত ফিজিক্স 4th ইয়ারের অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ শামসুল আলম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, কমেড ইরোড কলেজ, পাবনা। আমি ইলেকট্রোডাইনামিক্সের ম্যাক্সওয়েলস ইকুয়েশন নিচ্ছিলাম। ম্যাক্সওয়েলস ইকুয়েশন খুব গুরুত্বপূর্ণ একটা ইকুয়েশন এই ইলেকট্রোডাইনামিক্সে। এটা প্রায় শেষের দিকে চ্যাপ্টার। আজকে আমি নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব তোমাদের সামনে, মুক্ত শক্তির ধারণা এবং থমসনের তত্ত্ব। তাহলে মুক্ত শক্তিটা কি, এটা সম্বন্ধে আমাদের একটু আইডিয়া থাকতে হবে। মুক্ত শক্তি হচ্ছে পরাবৈদ্যুতিক মাধ্যমে, ধরো একটা পরাবৈদ্যুতিক মাধ্যম আছে, এটা হচ্ছে পরাবিদ্যুৎ বা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল। এটা হচ্ছে পরাবিদ্যুৎ পরাবিদ্যুৎ বা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল আমরা বলি পরাবিদ্যুৎ। এই পরাবৈদ্যুতিক মাধ্যমের একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক আছে। তো পরাবৈদ্যুতিক যে ধ্রুবক, সেটা হচ্ছে যদি আমাদের এখানে কি হয়, সেই পরাবৈদ্যুতিক ধ্রুবকটা নির্ভর করে কার উপরে? তাপমাত্রার উপরে নির্ভর করে। এর তাপমাত্রার উপরে নির্ভর করে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। এবং এখানে যদি আমরা হিট দেই, তাহলে সে কি করবে? তাপ শক্তি শোষণ করবে, তাই না? যদি হিট দেওয়া হয় পরাবৈদ্যুতিক বৈদ্যুতিক পদার্থে, তাহলে সে তাপ শক্তি শোষণ করবে এবং এর টেম্পারেচার কি হবে? সেটা রাইজ করবে, টেম্পারেচার রাইজ করবে। তো এই যে টেম্পারেচার রাইজ হচ্ছে, তাহলে এখানে আমরা যদি এই প্রক্রিয়াটা যে টেম্পারেচার দিচ্ছি, এখানে পরাবৈদ্যুতিক পদার্থটা তাপ শক্তি গ্রহণ করছে, গ্রহণ করে সে কাজ করবে। তো এইখানে যদি আমরা থিটাটা কনস্ট্যান্ট রাখতে চাই, দ্যাট ইজ প্রক্রিয়াটা সমষ্ণ প্রক্রিয়ায় চলাতে চাই, উষ্ণতা একই থাকবে। সমষ্ণ প্রক্রিয়া মানে উষ্ণতা একই থাকবে যে প্রক্রিয়ায়। যদি সমষ্ণ প্রক্রিয়া ঘটনাটা ঘটাতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? সেক্ষেত্রে আমাদের পাশে, পরাবিদ্যুতের পাশে আমাদের একটা হিট সিঙ্ক ব্যবহার করতে হবে বা তাপ গ্রাহক ব্যবহার করতে হবে, যেখানে আমরা যে পরিমাণ তাপ এটা হবে, সেই যে পরিমাণ তাপ দিলে পরে যে যতটুকু তাপমাত্রা বৃদ্ধি পাবে, কিন্তু তাপটা আমাদেরকে সেই পরিমাণে বের করে দিতে হবে এবং বের করে এক জায়গায় দিতে হবে, তার নাম হচ্ছে তাপ গ্রাহক। এবং এই তাপ গ্রাহকে যখন আমরা তাপমাত্রাটা দিব বা তাপ গামলায় তাপটা ফেলে দেব, তখন আমাদের কি সম্পূর্ণ তাপই কাজে রূপান্তর হবে? না। তাহলে কি হলো এখানে? যে তাহলে পরিত্যক্ত যতটুকু দরকার হবে নিমজ্জকে আমরা দিয়ে দিলাম, সেটা হচ্ছে পরিত্যক্ত তাপ। কাজেই তোমার তড়িৎ শক্তি যদি সম্পূর্ণ অংশ বহিস্থ কার্য সম্পাদনে ব্যয় হয়, তাহলে কিছু তড়িৎ, সম্পূর্ণটুকু আমরা তাপগ্রাহকে দিব তা না, অবশ্যই আমরা যে তাপ দিচ্ছি তার কিছু অংশ কি হবে? কার্য সম্পাদনে, এখানে কার্য সম্পাদনে ব্যয় হবে, আর কিছু অংশ কি হবে? বাদ বাকি অংশ তাপগ্রাহকে চলে যাবে। তাহলে যে খানিকটা কিছু তাপ তাপ যে শোষণ করতেছে পরাবৈদ্যুতিক পদার্থটা, সে পরাবৈদ্যুতিক পদার্থ তাপ শোষণ করার জন্য কিছু সে কার্যে রূপান্তর করতেছে, আর বাদ বাকি অংশ সে কি করছে? তোমার বাদ বাকি অংশ তাপে রূপান্তরিত হচ্ছে। এই তাপগতিবিদ্যা, তাহলে এটা কোন সাবজেক্টে গেল? থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা। তাহলে তাপগতিবিদ্যার ভিত্তিতে, তাপগতিবিদ্যার আলোকে আমরা সর্বাধিক যে পরিমাণ শক্তি কাজে রূপান্তরিত হচ্ছে, কি পরিমাণ শক্তি কাজে রূপান্তরিত হচ্ছে? ডাব্লিউ পরিমাণ শক্তি কাজে রূপান্তরিত হচ্ছে। তাহলে তাপগতিবিদ্যার ভিত্তিতে ওই সর্বাধিক যে পরিমাণ শক্তি কাজে রূপান্তরিত হচ্ছে, একে আমরা বলবো কি এনার্জি? মুক্ত শক্তি বা ফ্রি এনার্জি। তাহলে এই ফ্রি এনার্জিটা কত? যদি পরাবৈদ্যুতিক পদার্থের উপস্থিতি হয়, তাহলে সেই ক্ষেত্রে ফ্রি এনার্জিকে আমরা লিখতে পারি ইউ ইকুয়াল টু হচ্ছে তোমার হাফ ইন্টিগ্রেশন অফ ই ডট ডি ডিভি। ওই আয়তনে ই ডট ডি এটা হবে, এবং এটা দিয়ে আমরা ফ্রি এনার্জিকে সূচিত করতে পারি। তাহলে আমরা এখান থেকে ফাইনালি যেটা পেলাম, যে যে সকল বস্তুর পরাবৈদ্যুতিক ধর্মাবলী তাপমাত্রার উপর নির্ভরশীল, তাদের মোট শক্তিকেই বলা হবে কি শক্তি? তাদের মোট শক্তিকেই বলা হবে হচ্ছে আমাদের মুক্ত শক্তি।
বা ফ্রি এনার্জি। এটা বোঝা গেছে তো? তাহলে এই মুক্ত শক্তি সম্পর্কিত বিজ্ঞানী থমসনের একটা তত্ত্ব আছে, সেই তত্ত্বটা আমাদেরকে একটু প্রতিষ্ঠা করতে হবে। তাহলে থমসনের তত্ত্ব আমরা একটু দেখি। থমসনের তত্ত্ব, থমসনস থিওরাম। থমসনের তত্ত্ব বা থমসনস থিওরাম, এটা হচ্ছে কি? এটা হচ্ছে থমসনের থিওরি হচ্ছে সাম্যাবস্থায় পরাবৈদ্যুতিক মাধ্যমে কোন সিস্টেমের মুক্ত শক্তি হলো চরম। তাহলে এটা আমরা লিখে নিই আগে। সাম্যাবস্থায় ওই যে সাম্যাবস্থায় রাখার জন্যই তো আমরা হিট সিঙ্ক ব্যবহার করছিলাম। যে পরিমাণ তাপ আসবে কাজ করবে, এবং তাপমাত্রা কনস্ট্যান্ট রাখার জন্য আমাদের একটা পাশে সিঙ্ক ব্যবহার করলাম। ওই সিঙ্কে আমরা যে পরিমাণ তাপ বৃদ্ধি পাবে ওটা ছেড়ে দেবো, এটাই হচ্ছে সাম্যাবস্থায়। তাহলে সাম্যাবস্থায় পরাবৈদ্যুতিক মাধ্যমে এই কে স্ক্রিনে কি আঁকাচ্ছ? বাচ্চা ছেলেপেলের মতো কাজ করলে চলবে না। আর পরাবৈদ্যুতিক মাধ্যমে কোন সিস্টেমের মুক্ত শক্তি হলো চরম বা ম্যাক্সিমাম। বুঝছো? তাহলে মুক্ত শক্তিটা যে আমরা কোনো সিস্টেমের পাবো, সেই মুক্ত শক্তিটা ম্যাক্সিমাম কখন পাওয়া যাবে? ম্যাক্সিমামটা হচ্ছে তোমার কখন সিস্টেমের সাম্যাবস্থায় থাকাকালীন অবস্থায় আমরা মুক্ত শক্তিটা হচ্ছে ম্যাক্সিমাম পাবো। তাহলে এইটা আমাদের প্রমাণ করতে হবে ম্যাক্সওয়েলের থমসনের তত্ত্ব অনুযায়ী। তাহলে সেটা আমরা করি। তাহলে এটা প্রমাণ করার জন্য আমাদের কি ধরতে হবে? আমরা একটা ভার্চুয়াল প্রক্রিয়া বিবেচনা করি, যে প্রক্রিয়ায় কিছু চার্জিত পরিবাহকের চার্জ সাম্যাবস্থায় আছে। এটা একটা ভার্চুয়াল সিস্টেম। তাহলে এই ভার্চুয়াল সিস্টেমের আমরা একটা প্রক্রিয়া চলতেছে। এই প্রক্রিয়াগুলোতে কি আছে? চার্জগুলো সাম্যাবস্থায় আছে, একই পরিমাণ চার্জগুলো সাম্যাবস্থায় আছে, এবং পরিবাহকের পৃষ্ঠ বরাবর সমবিভবে চার্জের সামান্য সরণ ঘটে। তাহলে বিভব সমান আছে, কিন্তু চার্জের সামান্য পরিমাণ সরণ ঘটলো, তড়িৎ সরণ যেটাকে আমরা বলি, যেন সিস্টেমের মোট চার্জ অপরিবর্তিত থাকে। তাহলে এখানে কি হবে? সিস্টেমের চার্জগুলো সামান্য পরিমাণ সরণ ঘটবে, এরকম এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে, এরকম সরণ ঘটলো, কিন্তু সিস্টেমের মোট চার্জ একই থাকলো। তাহলে সেই ক্ষেত্রে আমাদের মুক্ত শক্তির পরিবর্তনটা কত হবে? তাহলে সেই ক্ষেত্রে আমাদের মুক্ত শক্তির পরিবর্তন কত আমরা লিখতে পারবো? যেহেতু পরিবর্তন, তাহলে আমরা লিখি ডেল্টা ইউ দিয়ে। ডেল্টা ইউ ইকুয়াল টু হচ্ছে ডেল্টা, আর এখানে ইউ কে আমরা লিখতে পারি হাফ শক্তি যেহেতু, তাহলে এপসাইলন স্কোয়ার, এটা কোথায়? ডিভি। হাফ এপসাইলন স্কোয়ার, আমরা শক্তিকে ইলেকট্রিক ফিল্ডে সঞ্চিত শক্তি হাফ এপসাইলন স্কোয়ার। তাহলে টোটাল আয়তনে যে শক্তিটা হবে সেটা হচ্ছে, এভাবে আমরা ইন্টিগ্রেশন অফ ই দিয়ে এটা লিখতে পারি, এটা লেখা যায়। এখন এটা সমান হচ্ছে, হাফটাকে বাইরে নিয়ে এসো, বাইরে ইন্টিগ্রেশন অফ ভি এপসাইলন কনস্ট্যান্ট, এপসাইলন ডেল্টাটা ভিতরে ঢুকাই দাও, ডেল্টা স্কোয়ার ডিভি। এটা হলো এখান থেকে, আমরা লিখতে পারি হাফ হাফ এপসাইলন স্কোয়ার টু ই টিভি। তাহলে এখান থেকে আমাদের লেখা যায় ইন্টিগ্রেশন অফ ভি অ্যাপসাইলন, এখানে অ্যাপসাইলন ই ডট ই, ভেক্টর ফর্মতে আমরা ই ডট ই লিখতে পারি কিনা? ই ডট ই, এটা লেখা যায়, তাই না? ই কে ই ডট ই লেখা যায়, এটা লিখতে পারি। এবং এখানে আমাদের একটা কি থাকবে? ওই যে ডেল্টা থাকবে। তাহলে ডেল্টা, আগে অ্যাপসাইলনটা লিখে দিলাম,
এটা থাকবে, এটা হচ্ছে আমাদের ডিভি, এটা থাকবে। তাহলে এখানে একটা হাফ থাকতেছে আর কি, এবং এটাকে কনভার্ট করলে হাফটা উঠে যাবে। কতদিন আমরা এরকম একটা ক্যালকুলেশন করছিলাম। তাহলে এখান থেকে দেখো ই ডট ই, আমরা জানি এখানে ই ডট ই এটা সমান হচ্ছে ই ই কস, ই আর ই এর দিক সমান cos 0 ডিগ্রি, cos 0 মানে 1, দ্যাট ইজ স্কোয়ার। তাহলে স্কোয়ারকে আমরা এটা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা লেখা যায় ভি ই, একটাকে বাইরে বের করে নিয়ে আসি, ই ডট ডেল্টা এপসাইলন একটা ভিতরে নিয়ে যায়, নিয়ে এর সাথে বসাই দিলাম আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য, ডিভি ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ভি ই ডট ডেল্টা এপসাইলন ই মানে কত, এপসাইলন ই, এপসাইলন ই মানে হচ্ছে ডি তড়িৎ সরণ ভেক্টর এপসাইলন ই। তাহলে এটা যদি হয়, এটার মানটা বসিয়ে দাও, ডেল্টা ডি বসিয়ে দিলাম, ডিভি ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ভি ই ইকুয়াল টু কত, যদি ই হচ্ছে ভেক্টর প্রাবল্য, তড়িৎ প্রাবল্য, আর হচ্ছে তোমার ফাই যদি ভেক্টর স্কেলার পটেনশিয়াল হয়, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি, আমাদের জানা আছে ই ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডেল্টা ফাই, স্কেলার পটেনশিয়াল আর তড়িৎ ক্ষেত্রের মধ্যকার সম্পর্ক, এটা আমরা লিখতে পারি। তাহলে এখানে আমরা ই এর জায়গায় লিখতে পারি মাইনাস ডেল্টা ফাই ইন্টু ডট ডেল্টা ডি, ডিবি লেখা যায়। এখন দেখো এইখানে এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার আমাদের এক, 1 নম্বর ইকুয়েশন দিলাম। এখানে ফাইকে আমরা বলছি কি, ফাই হচ্ছে বিভব আপেক্ষ বা স্কেলার ফাংশন, মানে স্কেলার পটেনশিয়াল, বিভব অপেক্ষক বলা যায়, অপেক্ষক। তাহলে এখান থেকে আমরা তাহলে ডেল এখানকার ভিতরের এইগুলো একটু ক্যালকুলেশন আমাদের করতে হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি ডেল ডট ফাই এ, এটা সমান আমাদের ভেক্টর ফর্মে কি জানা আছে, জানা আছে ফাই, জাস্ট আমাদের ফর্মুলাটা আমরা লিখতেছি, ফাই ডেল ডট ফাই এ এত প্লাস এ ভেক্টর কোয়ান্টিটি থাকবে ডট ডেল ফাই, এটা থাকবে। এখন এর পরিবর্তে যদি আমরা ডেল্টা ডি লিখি, তাহলে ওখানে কি লেখা যায়, এর পরিবর্তে যদি আমরা ডেল্টা ডি লিখি, ডেল্টা ডি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, এটা ইকুয়াল টু হবে হচ্ছে এখান থেকে বা ডেল্টা ডট পাই এ মানে ডেল্টা ডি, এ মানে ডেল্টা ডি, এটা ইকুয়াল টু হচ্ছে ফাই ডেল্টা ডট এ মানে ডেল্টা ডট এ মানে হচ্ছে ডেল্টা ডি, ডেল্টা ডি প্লাস প্লাস এ মানে হচ্ছে ডেল্টা ডি ডট ডেল ফাই, ডেল ফাই। এখানে আমরা এখন লিখতে পারি এটাকে ডেল ডেল্টা ডি, যেহেতু ডট গুণন তার মানে এই পাশাপাশি করে লেখা যায়, ডট ডেল ফাই, এটা সমান আমরা লিখতে পারি ডেল ফাই 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 ডেল্টা এ, ডেল্টা এর মান ডেল ডি বসাইলাম, ফাই তাও এটা হবে না, এটা হবে না। তাহলে ডেল্টা ডি ডেল্টা ফাই এইটা, এটা সমান হবে আমাদের ডেল্টা ফাই ডেল্টা ডি মাইনাস ফাই ডেল্টা ডট, এটা যাবে এদিকে, ডেল্টা ডেল ডি বা
কারণ এই মানটা আমরা এর ভিতরে বসে দেখতে পারি। এই মানটা এর ভিতরে বসা নিলে পরে আমরা এটা পাবো হচ্ছে 1 নম্বর ইকুয়েশন থেকে 1 হতে 5.6। তাহলে এই মানটা আমরা 1-এর মধ্যে বসাই দিই, 1-এর মধ্যে বসাই দিলে পারি। তাহলে 1 হতে পাই ডেল্টা ইউ। ডেল্টা ইউ ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে, যেহেতু 1 নম্বর ইকুয়েশনের ভিতরে আমাদের এই মানটা বসিয়ে দিতে হবে। এটা ছিল ডেল্টা ইউ এর মান, ডেল্টা ইউ, এটা ছিল ডেল্টা ইউ এর মান। ডেল্টা ইউ এর মান, এই মানটা দেখো, এটা কি আছে, ঠিক আছে না? এই মানটা এর ভিতরে বসাও, মাইনাস আছে, মাইনাসটা আমরা ঠিক করে দেবো ওখানে। তাহলে এখান থেকে আমাদের আসলো ভি, এখানে আমাদের ফাই ডেল্টা ডট ডেল ডি মাইনাস ডেল ডট ফাই ডেল্টা ডি, এটা হচ্ছে আমাদের ডিভি। এটা ফাইনালি আমরা এটা লিখতে পারি। এটা হচ্ছে আমাদের কত নম্বর ইকুয়েশন? 2 নম্বর ইকুয়েশন। তাহলে এখান থেকে দেখো, বা আমরা এখন বলতে পারি চার্জ ঘনত্ব, আমাদের চার্জ ঘনত্ব যদি রো হয়, রো হলে তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কি লিখতে পারবো? ডেল ডট ডি, এটা সমান রো, এটা তো আমরা জানি। বা এখানে ডেল্টা দিয়ে তুমি ভিতরে ডেল্টা ডি করে দাও, তাহলে ডেল্টা রো হয়ে যাবে এটা। তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে কি লিখতে পারি? এই মানটা যদি এর ভিতরে বসাই দেই আগের ইকুয়েশনে, তাহলে আগের ইকুয়েশনে এটা বসাই দিলে, 2 নম্বর ইকুয়েশনে বসাই দিলে এই মানটা আমাদের ডেল্টা ইউ এর মান হবে তোমার ইন্টিগ্রেশন অফ ভি ফাই ডেল্টা, এটা মানে ডেল ফাই। তাহলে এখান থেকে হচ্ছে আমাদের ফাই ডেল্টা রো, এইটুক মানে হচ্ছে এইটুক, তাহলে এইটুক মানে হচ্ছে ডেল রো ডিভি, ঠিক আছে? মাইনাস এটা ইন্টিগ্রেশন অফ ডেল্টা ডট ফাই, এখানে যা আছে তাই হবে, ফাই ডেল্টা ডি ডিভি, ফাই ডট ডেল্টা ডট ডিভি। তাহলে এখান থেকে দেখো, সুতরাং এটা পাওয়া গেল। এখন আমাদের এখানে কয়টা সমাকলন আছে? 2টা সমাকলন আছে, এই একটা আছে, এই একটা আছে, 2টা সমাকলন আছে। তাহলে 2টা সমাকলনের আমরা দ্বিতীয় সমাকলনকে যদি তল সমাকলনে রূপান্তর করি, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাই? তাহলে দ্বিতীয় সমাকলনকে তল সমাকলনে রূপান্তর করলে, সুতরাং ডেল্টা ইউ এটা ইকুয়াল টু হচ্ছে প্রথম সমাকলনে যা আছে তা তো থাকবেই, ভি পাই ডেল রো ডিভি মাইনাস, এটাকে আমরা ভলিউম ইন্টিগ্রাল আছে, একে আমরা সারফেস ইন্টিগ্রালের রূপান্তর যদি করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের নিয়ম অনুযায়ী যেটা পাবো সেটা ওই এস আবদ্ধ দ্বারা সারফেস ইন্টিগ্রাল ফাই আগে আসবে ডেল ডি, ডেল ডি এটা হচ্ছে ডেল ডি ভেক্টর ডট ডিএস। তাহলে আয়তন সমাকলনকে আমরা কি করলাম? সারফেস সমাকলন বা তোমার তল সমাকলনে রূপান্তর করলে আমাদের এটা আসবে। এটা গেল হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 3। দাও ইকুয়েশন নাম্বার 3। তাহলে এখানে একটা ডট আছে, কিন্তু এখানে একটা ডট আছে, কিন্তু চার্জটা সিস্টেম থেকে অনেক দূরে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? তাহলে যদি যেহেতু চার্জ সিস্টেম থেকে অনেক দূরে, সিস্টেম থেকে দূরে দূরে হওয়ার জন্য ফাই
সমানুপাতিক আমরা লিখতে পারবো, যেহেতু স্কেলার পোটেনশিয়াল এটা হচ্ছে বিভব, পোটেনশিয়াল বিভব সবসময় আর এর সমানুপাতিক ব্যস্তানুপাতিক হয় এটা। আর ডি মানে কি এপসাইলন ই, তাহলে ডি কার সমানুপাতিক 1/r², দূরত্বের সমানুপাতিক। আর ডিএস, ডিএস মানে কত, ডিএস মানে হচ্ছে ক্ষেত্রফল, মানে 4πr², তাহলে এটা হচ্ছে r² এর সমানুপাতিক হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি, এটা যদি হয় তাহলে অতএব আমরা এটা কি লিখতে পারি, অতএব এটাকে লেখা যায়, এইটাকে, এটাকে এই ইকুয়েশনটা ব্যবহার করে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ ভি পাই ডেল ডি ডট ডিএস, এটাকে আমরা লিখতে পারি 1/r। এটা হয়, এবং এটা এর মান হবে কত, 0, কখন, যখন আর এর মান ইনফিনিটি হয়। তাহলে আর এর মান ইনফিনিটি যখন হবে তখন এই রাশিটা, এই রাশিটা মানে কোনটা, এই রাশিটা এর মানটা হয়ে যাবে কত আমাদের, আহ 0। যদি বহু দূরে হয় আর যখন ইনফিনিটি হবে তখন এই মানটা 0 হয়ে যাবে। যার ফলে 3 নম্বর ইকুয়েশনকে আমরা লিখতে পারি, তাহলে 3কে লেখা যায়, 3কে লেখা যায়, 3কে লেখা যায় কি, 3-এ কি আছে, ডেল্টা ইউ। তাহলে আমরা এখান থেকে ডেল্টা ইউ এটা সমান লিখতে পারি হচ্ছে তোমার ইন্টিগ্রেশন অফ ভি ফাই ডেল্টা রো ডিবি। মানে ওটা যেহেতু আমাদের ইনফিনিটি হয়ে গেল, তাহলে এই এই রাশিটাই আমাদের থেকে গেল, এটা আমরা এখানে লিখতে পারলাম। এখন আমাদের এই সমাকলনগুলোকে, এই সমাকলনটাকে যদি আমরা তোমার ইয়ে ফর্মে, সামেশন ফর্মে লিখি, তাহলে এখান থেকে আমরা সামেশন ফর্মে কি লিখতে পারবো, সামেশন অফ আই, মানে আই সংখ্যক চার্জের জন্য, আই ইন্টিগ্রেশন অফ ভি আই, আই সংখ্যক চার্জের জন্য ফাই আই লিখতে পারবো ডেল্টা রো আই, এটা লিখতে পারবো ডি ভি আই। তাহলে আই সংখ্যক চার্জের জন্য আমরা এটা লিখতে পারবো। তাহলে এটা গেল আমাদের কত নম্বর ইকুয়েশন, 4 নম্বর ইকুয়েশন। এখন বিভব যদি সুষম হয় তাহলে পৃষ্ঠে বিভব যদি সুষম হয়, সুষম হলে সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, ডেল্টা ইউ এটা সমান আমরা লিখতে পারবো হচ্ছে তোমার সামেশন অফ, বিভব সুষম হলে পরে ফাই আইটা বাইরে নিয়ে আসতে পারবো, তাহলে ফাই আই আর ইন্টিগ্রেশন অফ ভি আই, এখানে থাকতেছে কি ডেল্টা রো আই ডিভি আই। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নম্বর 5। কিন্তু এই যে সমাকলনটা আমরা লিখলাম, কিন্তু আমরা যে সমাকলনটা এখানে লিখলাম যে ভি আই ডেল রো আই ডিভি আই, এই সমাকলনটা লিখলাম, এই সমাকলনটাই হচ্ছে, এই সমাকলনটা কিউ আই এর পরিবর্তন নির্দেশ করে, পরিবর্তন, তার মানে চার্জ, চার্জ যে সংখ্যক চার্জ আছে তার চার্জগুলোর পরিবর্তন ডেল্টা কিউ আই এটা নির্দেশ করতেছে। ঠিক আছে, আচ্ছা, যেহেতু ওই আয়তনের মধ্যে চার্জ ঘনত্ব, তার মানে আয়তনের মধ্যে চার্জ ঘনত্বের পরিবর্তনটা নির্দেশ করতেছে। কিন্তু ওই যে আমরা ভার্চুয়াল যে সিস্টেমটা ধরছিলাম সেটা তো ভার্চুয়াল সিস্টেম ধরছিলাম, এবং সেখানে আমরা বলছিলাম যে চার্জ অপরিবর্তিত থাকবে। চার্জ যেহেতু ধরছিলাম ভার্চুয়াল সিস্টেম এবং চার্জ অপরিবর্তিত থাকবে, কিন্তু আমরা দেখতেছি এটা হচ্ছে কি পরিবর্তন হচ্ছে। অতএব আমরা লিখতে পারবো ডেল কিউ আই এটা পরিবর্তন হচ্ছে, এটা সমানই হচ্ছে আমাদের এইটা ডেল রো আই ডিভি আই, এটার মান কত হবে, যেহেতু পরিবর্তন হচ্ছে এর মান হয়ে যাবে হচ্ছে আমাদের 0 ভিআই। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই এটা যদি 5 নম্বরে বসাই দেই, তাহলে 5 হইতে আমরা লিখতে পারি, 5 হতে লেখা যায়, 5 হতে আমরা লিখতে পারি ডেল্টা ইউ ইকুয়াল টু 0।
এটার মান যেহেতু 0, তাহলে এই 5 থেকে ডেল্টা ইউ এর মানে হচ্ছে আমাদের 0 হয়ে গেল। এটা আমাদের 0। আর ডেল্টা ইউ 0 মানে কি? এর মানে হচ্ছে ইউ এর মান সর্বনিম্ন না হয় সর্বোচ্চ, চরম মান। দ্যাট ইজ, এখান থেকে আমরা লিখতে পারি ইউ ইকুয়াল টু চরম বা অবম, কিন্তু অবম তো হতে পারে না, দ্যাট ইজ এটা ম্যাক্সিমাম মানটা হবে। তাহলে মুক্ত শক্তি আমরা চরম পেলাম। এটাই আমরা আমাদের থমসনের তত্ত্বে প্রথমে যেটা বলছিলাম, এটাই হচ্ছে তত্ত্ব। থমসনের তত্ত্বের প্রথম থেকে কি বললাম? আমরা বললাম যে সাম্যাবস্থায় পরাবৈদ্যুতিক মাধ্যমে কোন সিস্টেমের মুক্ত শক্তি হলো চরম। তাহলে ওই যে মুক্ত শক্তি চরম মানে সর্বোচ্চ পরিমাণ আমরা পেলাম, এটা আমাদের প্রমাণটা হয়ে গেল চরম। তাহলে এটা হচ্ছে কি, এটা আমরা সাম্যাবস্থা বিবেচনা যদি করি, তাহলে সেই ক্ষেত্রে প্রতি পরিবাহকের পৃষ্ঠটা কেমন হবে? সমবিভব সম্পন্ন হয়। কাজে ওই সিস্টেমের প্রতিটি পরিবাহক সমবিভব সম্পন্ন, যেহেতু এদের মুক্ত শক্তিকে আমরা চরম মানে উন্নীত করতে পারবো এবং চরম মানের সমতুল্য হবে। এটাই হচ্ছে আমাদের কি তত্ত্ব? থমসনের তত্ত্ব প্রমাণিত হলো। তাহলে এটাই হচ্ছে আমাদের কি তত্ত্ব? এটাই আমাদের থমসনের তত্ত্ব। তাহলে থমসনের তত্ত্বটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু দেখবা ওই মাঝে মাঝে পরীক্ষায় আসে এই থমসনের তত্ত্বটা। খুব বেশি এটা সাধারণত ম্যাক্সিমাম স্টুডেন্টই পড়তে চায় না বা বিরক্তি অনুভব করে, কিন্তু খুব বিরক্তিকর না, কিন্তু বিরক্তি না। একবার ই করলে দেখবা ছোট্ট আছে এবং বোঝার মতো, ওটা দিয়ে আমাদের অঙ্কটা ইয়েটা থিওরিটা করে ফেলতে হবে থমসনের তত্ত্ব দিয়ে। তো এইখানে আমাদের ম্যাক্সওয়েলস সমীকরণের ভিতরে আমাদের যে ম্যাক্সওয়েলের ইকুয়েশন গুলো আছে ওইগুলো খুবই ইম্পর্টেন্ট। বিভিন্ন ম্যাক্সওয়েলের বিভিন্ন যে ক্ষেত্র সমীকরণ আছে, বিভিন্ন ভাবে যে আমরা প্রকাশ করতে পারি, এগুলো খুব ইম্পর্টেন্ট। আর ম্যাক্সওয়েলের সমীকরণগুলো কোত্থেকে আসলো, কিভাবে আহরিত হলো, তার সমাকলিত রূপ গুলো কি, সেগুলো খুব গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে তোমার অ্যাম্পিয়ারস লর সংশোধনটা কিভাবে হলো, সরণ প্রবাহ কি, নিরবিচ্ছিন্নতার নীতি, এই সবগুলো আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মোটামুটি পড়ছি এবং এই করা হয়েছে। এবং এই চ্যাপ্টার থেকে কিন্তু তোমার কোশ্চেন বেশি থাকে, এবং এটা হচ্ছে ইলেকট্রোডাইনামিক্স এর বেসিক চ্যাপ্টার, বুঝছো? তো এটা একটু ভালোভাবে পড়বা। তো থমসনের তত্ত্বটা এটা একটু ভালোভাবে দেখে নিও, এটা কিন্তু 1 বছর পর পরই আসে। তোমরা একটা কাজ করবা, ওই 2-3 সালে দুইটা গত গত 2-3 বছরের কোশ্চেন গুলো একটু জোগাড় করবা। জোগাড় করে ওখানে দেখবা যে কোন কোন কোশ্চেন গুলো আসতেছে। দেখবা ম্যাক্সিমাম কোশ্চেন গুলোই 1 বছর পর পর রিপিট হয়, বুঝছো? ওই কোশ্চেন গুলো একটু ভালো করে দেখে ওগুলো করে ফেলবা। তো ঠিক আছে, আজকের মতো এখানেই থাক। পরের দিন ইনশাল্লাহ ওই তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইকুয়েশন, ওই চ্যাপ্টারটা আমরা ধরবো। সবাই সে পর্যন্ত স্যার ভালো থাকো, আসসালামু আলাইকুম। সাবধানে থাকো আর নিরাপদ থাকো। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।